দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু টেস্টও করিয়েছেন, কিন্তু ব্যথার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি ফাইব্রোমায়ালজিয়াতে ভুগছেন না তো? দেখুন, আপনি একা নন। আমাদের এই পৃথিবীতে প্রায় 0.5 থেকে 2% মানুষ এমন আছেন যারা এমন ব্যথাতেই ভুগছেন। সংখ্যাটা কিন্তু কম নয়। ভারতবর্ষের যা মানুষ, মানে 140 কোটি মানুষ, তার যদি 1%ও হয়, তার মানে দাঁড়ায় 1,40,00,000 লোক কিন্তু এইরকম সমস্যাতে ভুগছেন। আসুন আজকে আমরা এই সমস্যা সম্পর্কেই জানার চেষ্টা করি। জানি এই রোগটা আসলে কি, কাদের হওয়ার চান্সেস বেশি আছে, কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় এবং এর চিকিৎসা কি। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস। নমস্কার ম্যাম। নমস্কার। হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত। ফাইব্রোমায়ালজিয়া এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? ফাইব্রোমায়ালজিয়া ব্যাপারটা হচ্ছে যখন আমাদের বডির বিভিন্ন জায়গায় ব্যথা হয় এবং সেই ব্যথাটার আমরা কোনো কারণ খুঁজে পাই না। আচ্ছা। বিভিন্ন টেস্ট করছি, সব টেস্ট নর্মাল আসছে, কিন্তু তাও যেন একটা ব্যথা রয়ে যাচ্ছে শরীরে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ফাইব্রোমায়ালজিয়া বলে থাকি। এবং ফাইব্রোমায়ালজিয়ায় কি হয়, আমাদের বডির যে নার্ভগুলো হয় সেই নার্ভগুলো ওভার সেনসিটিভ হয়ে যায়। আচ্ছা। তো সেক্ষেত্রে একটা সামান্য ছুঁচ যদি হালকা ফোটায় কাউকে, সেটা আমি বা আপনি যেটা ফিল করব, যারা ফাইব্রোমায়ালজিয়াতে ভুগছে তাদের কাছে একটা তীব্র মানে ব্যথা মতো, মানে তাদের নার্ভের যে অনুভূতিটা অনেকটাই অনেক বেড়ে যায়। আচ্ছা, তো এটা কাদের হওয়ার চান্সেস বেশি, মানে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো কাদের হওয়ার চান্সেস বেশি? দেখুন, ছেলে মেয়ে নির্বিশেষে দুজনদেরই হতে পারে, কিন্তু তাও তার মধ্যে দেখা গেছে যে মহিলাদের এই ফাইব্রোমায়ালজিয়ার চান্সটা অনেকটাই বেশি। আচ্ছা। কিন্তু এমন নয় যে এটা পুরুষদের হবে না। আচ্ছা, গা হাত পায়ে ব্যথা তো আমরা বললাম, কিন্তু স্পেসিফিক কি কি কোনো জায়গা আছে যেই সমস্ত জায়গাগুলিতে ব্যথা হলে আমরা বুঝবো যে এটা ফাইব্রোমায়ালজিয়া? হ্যাঁ, ফাইব্রোমায়ালজিয়া বোঝার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, যেটা বলতে পারি আমরা ওয়াইড স্প্রেড পেইন ইন্ডেক্স বলি, যেখানে হচ্ছে আমরা লাস্ট 10 দিনে শরীরের কটা জায়গায় ব্যথা হয়েছে সেটা আমরা কাউন্ট করি। আচ্ছা। এবং সেটা যদি 5 বা 7-এর বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এটা ফাইব্রোমায়ালজিয়ার দিকে যাচ্ছে। আচ্ছা, এছাড়া এর সঙ্গে কি আর কিছু থাকে, এর সঙ্গে অ্যাসোসিয়েট আর কিছু থাকে? হ্যাঁ, অনেক রকম সিমটম এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। মূলত 3টে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। এক, যে সকালে উঠে আমাদের কতটা ফ্রেশ লাগছে, মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিনা। যাদের ফাইব্রোমায়ালজিয়া থাকে তারা কোনোদিনই সকালে উঠে ফ্রেশ অনুভব করেন না। ঘুম থেকে উঠে সব সময় মনে হবে যে আরেকটু বেশি ঘুমালে ভালো হয়। আচ্ছা। 2, সারা দিন টায়ার্ড ভাব লাগবে, মানে যতই আপনি রেস্ট নিন, যাই করুন না কেন, আপনার সেই টায়ার্ডনেসটা কাটবে না। মানে সারা শরীর মনে হবে যেন একটা মানে কেমন একটা ম্যাজম্যাজে ভাব, টায়ার্ড ভাব, এই জিনিসটা থাকবে। এবং 3, যেটা হবে সেটা হচ্ছে ছোটখাটো জিনিসপত্র রেখে আপনি ভুলে যেতে পারেন, মানে শর্ট টার্ম মেমোরি লস, এটাও অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এছাড়া আরো অনেক সিমটম হয়, যেমন হচ্ছে মাসেলে পেন হতে পারে, ঝিনঝিন ভাব হতে পারে, অবশ অবশ ভাব লাগতে পারে, কখনো মাথা ব্যথা হতে পারে, রোদে বেরোলে গায়ে র্যাশ উঠতে পারে, এমনকি বাওয়েল হ্যাবিট চেঞ্জ হয়ে যেতে পারে, মানে অল্টারনেট কনস্টিপেশন হচ্ছে, আবার কিছুদিন বাদে ডায়রিয়া হচ্ছে। মানে এই সব কিছুই অ্যাসোসিয়েটেড ফিচার হতে পারে এই সারা শরীর ব্যথার সাথে। মানে এতগুলো তো জিনিস এর সঙ্গে অ্যাসোসিয়েট থাকে, কিন্তু তারপরও আপনারা এটা কিভাবে কনফার্ম করেন যে আপনার ফাইব্রোমায়ালজিয়াই হয়েছে? ফাইব্রোমায়ালজিয়া এমন একটা অসুখ যেটার কিন্তু কোনো কনফার্মেটরি টেস্ট নেই। আচ্ছা। এটা আমাদেরকে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমেই কনফার্ম করতে হয়। কিন্তু তাই বলে এই নয় যে আমরা কোনোই টেস্ট করব না। আমরা কয়েকটা টেস্ট করি, কিন্তু সেটা করি হচ্ছে অন্য কোনো অসুখ আছে কিনা সেটা রুল আউট করার জন্য। যদি ধরুন কারোর রুমেটয়েড আর্থ্রাইটিস আছে, তারও তো বিভিন্ন গাঁঠে গাঁঠে ব্যথা হবে। এবার আমরা বুঝবো কি করে যেটা রুমেটয়েড আর্থ্রাইটিস না ফাইব্রোমায়ালজিয়া থেকে হচ্ছে? তো সেই ক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট ধরুন করলাম, সেটা থেকে আমরা বুঝতে পারলাম যে না, এটা রুমেটয়েড আর্থ্রাইটিস, মানে রুমেটয়েড আর্থ্রাইটিসের মার্কার গুলো পজিটিভ এলো। বা এই ধরনের আরো কোনো মাস্কুলোস্কেলিটাল যদি কোনো ডিজিজ থাকে, বা ধরুন মানে রিঅ্যাক্টিভ অন্য ধরনের আর্থ্রাইটিস থাকে, সেই ধরনের আর্থ্রাইটিসের মার্কার করলাম, সেটা পজিটিভ এলো, আমরা বুঝতে পারলাম।
তো সর্বশেষে যদি সব টেস্ট নেগেটিভ আসে, কোনো টেস্টে আমাদের কোনো পজিটিভ রেজাল্ট না আসে, সেটাই আমাদের লাস্টলি বলে দেয় এটা ফাইব্রোমাইলজিয়া, মানে বলতে পারি এটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আচ্ছা, তার মানে এই যে লোকে বলে যে আমি এত টেস্ট করেছি কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু একদমই ব্যথাও তাই। কমছে না। এবং অনেকে এটাকে বলে যে তার মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, মানে এই জিনিসটা খুব কমন। আচ্ছা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই অসুখটা, যে যাদের এরকম সারা গায়ে ব্যথা, সব টেস্ট নর্মাল, কিচ্ছু ধরা পড়ছে না, তাদের কিন্তু ফাইব্রোমাইলজিয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন যে পাগল পাগল অবস্থা হয়ে যায়, তার মানে এটা থেকে কি মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে? হ্যাঁ, ফাইব্রোমাইলজিয়ার একটা বড় পার্ট হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, মানে যারা দীর্ঘদিন ফাইব্রোমাইলজিয়াতে ভুগছেন তারা কিন্তু অবসাদ ভাব, ডিপ্রেশনে চলে যেতে পারেন যদি সঠিক ডায়াগনোসিস না হয় এবং ট্রিটমেন্ট না দেওয়া হয়। তাহলে এর চিকিৎসা কি? ফাইব্রোমাইলজিয়ার চিকিৎসা বলতে দু ধরনের হতে পারে। ফার্স্ট হচ্ছে কনজারভেটিভ, মানে আচ্ছা। হচ্ছে যেখানে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, এই ধরনের জিনিসপত্র এবং ওষুধপত্র দিয়ে শুরু করব। এবং সেকেন্ড পার্ট হয় ইন্টারভেনশন। তো ফার্স্ট পার্ট যেটা কনজারভেটিভ, সেখানে আমি সবসময় পেশেন্টদের বলে থাকি যে গ্রেডেড এক্সারসাইজ করতে। গ্রেডেড অর্থাৎ মানে প্রথমে অল্প অল্প করে এক্সারসাইজ শুরু করতে হবে। মানে ধরুন সিম্পল হাঁটা, আচ্ছা, প্রথমে 10 মিনিট হাঁটলেন প্রথম দিন, তারপরের দিন 15 মিনিট বাড়ালেন, এইভাবে বাড়াতে বাড়াতে আধ ঘন্টা 1 ঘন্টা আপনাকে দিনে হাঁটতে হবে। আচ্ছা, তার সাথে এমন কিছু এক্সারসাইজ করতে হবে যেখানে আমাদের সারা শরীরের সবকটা জয়েন্টের মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, আমি পেশেন্টদের মোস্টলি বলে থাকি সুইমিং, ডান্সিং বা জগিং, এই ধরনের কোনো একটা এক্সারসাইজ বেছে নিয়ে এটাকে রেগুলার করতে, যেটা তার সুবিধা হয়। যেটা তার সুবিধা হয়। এবং এতে দেখা গেছে এই ফাইব্রোমাইলজিয়ার ব্যথাটা অনেকটা ইমপ্রুভমেন্ট আসে। তো এটা হলো এক্সারসাইজের দিক। আর কিছু নার্ভের যে সেন্সিটিভিটিটা বেড়ে গেছে, তো সেটা কমানোর জন্য কিছু আমরা নিউরোপ্যাথিক মানে ওষুধ ব্যবহার করে থাকি, সেই ওষুধের কোর্স আমরা দিয়ে থাকি। তো তাতেও ব্যথাটা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এবং লাস্টলি যদি এই ওষুধপত্র, এক্সারসাইজ, তার সাথে ধরুন যোগা থেরাপি, বিভিন্ন রকমের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এইসব করেও যদি ব্যথাটা কন্ট্রোলে না আসে, তখন গিয়ে আমরা কিছু ইন্টারভেনশনে যাই। তো যেমন ধরুন আপনার এক ধরনের ইন্টারভেনশন হচ্ছে যে কোনো মাসেলে ধরুন একটা স্পেসিফিক পয়েন্টে ব্যথাটা হচ্ছে, সেই জায়গাটা আমরা লোকেট করি, সেটাকে বলা হয় ট্রিগার পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। এবং সেই ট্রিগার পয়েন্টটাকে আমরা ইউএসজি মেশিনের আন্ডারে দেখে সেইখানটায় আমরা ইনজেকশন দিয়ে ওই ব্যথাটাকে কমানোর চেষ্টা করি। ঠিক আছে, মানে বেসিক্যালি ওই জায়গার ট্রিগারিং পয়েন্টটায় গিয়ে ওই নার্ভটাকে ওই জায়গাটা আমরা ব্লক করি। এরকম কতগুলো ট্রিগার পয়েন্ট থাকতে পারে? দেখুন, ফাইব্রোমাইলজিয়া পেশেন্টের ট্রিগার পয়েন্ট আনকাউন্টেবল থাকতে পারে। মাই গড। ঠিক আছে, আমাদের মেন টার্গেট হয় ওষুধ দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করা, এবং লাস্টলি যখন একদম কন্ট্রোল হচ্ছে না, তখন স্পেসিফিক কয়েকটা ট্রিগার পয়েন্ট বেছে নিয়ে আমরা সেই জায়গাটায় ইনজেকশন দিই, মানে যেটা একদম আনকন্ট্রোলেবল সেই জায়গায়। আরেকটা পদ্ধতি আছে ড্রাই নিডলিং, যেখানে হচ্ছে খুব সিম্পল প্রসিডিওর, একদম পাতলা পাতলা সরু সরু নিডল দিয়ে সেই মাংসপেশি যেগুলোতে বেশি ব্যথা সেই জায়গাগুলোতে ড্রাই নিডলিং করা। এতেও দেখা গেছে ব্যথাটা অনেকটা কমে। ড্রাই নিডলিং কেন বলছেন? মানে এতে কোনো ওষুধপত্র কিচ্ছু আমরা দিই না, জাস্ট নিডলটা ওখানে প্লেস করা। দেখে মনে হবে খুব সিম্পল প্রসিডিওর, কিন্তু এর মেকানিজমটা হচ্ছে মানে এটা ওই জায়গার নার্ভের যে নটসটা থাকে ওইটাকে স্টিমুলেট করে ওই ব্যথাটার যে সাইকেলটা ব্রেক করে দেয়। ঠিক আছে, কিন্তু এগুলো যে আপনি যে মানে আপনি কোথায় কি নার্ভ আছে আপনি দেখেন কি করে? মানে এটা না, ড্রাই নিডলিং এ নার্ভ দেখতে লাগে না, যদি ট্রিগার পয়েন্ট দিই তখন আমাদের নার্ভটাকে দেখে দিতে হয়। এবং হচ্ছে আমরা ইউএসজি মেশিনের আন্ডারে ফেলে, যেটা নট বলা হয় অনেক সময়, মানে নট ফরমেশন হয়, তো আমরা ইউএসজি মেশিনের আন্ডারে দেখে তখন আমরা ট্রিগার পয়েন্ট ইনজেকশন গুলো দিই। এবং আরো যদি সিভিয়ার কিছু হয়, যে ধরুন কোনো কিছুতে কিছু কমছে না, তখন আমরা লাস্টলি গিয়ে একটা সিস্টেমিক ডিসেনসিটাইজেশন বলে থাকি, যেটা হচ্ছে একটু খটোমটো পদ্ধতি, যেখানে আমরা ধরুন একটা পেশেন্টকে হসপিটালে ভর্তি করে অ্যানাস্থেটিক ওষুধ, কিন্তু অ্যানাস্থেটিক ওষুধ ব্লাডের মাধ্যমে দিই এবং পরপর সেটা ডোজটা এসকেলেট করি। মানে ডে 1 থেকে শুরু করে 7 দিন অবধি ডোজটাকে এসকেলেট করে তারপরে বন্ধ করি। তো এটা ওভারঅল ব্লাডে মেশে এবং
সারা শরীরে ব্যথাটাকে কমে। এটা বেশ দেখে শুনতে মনে হবে যে খুব সহজ একটা অসুখ, ওষুধপত্র খেলে কমে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা কিন্তু মানে মারাত্মক হয়ে ওঠে বেশ জটিল এবং বেশ জটিল, এবং এটা ট্রিটমেন্ট অনেক সময় ক্ষেত্রেই মানে বেশ ডিফিকাল্ট হয়ে যায়, মানে ওষুধপত্রতেও কমে না, আমাদের ইন্টারভেনশনে যেতে হয়। মানে মানুষকে ধৈর্য ধরে থাকতে হবে, একদম, কারণ এতদিন আপনি কারণ খুঁজে পাননি। এইবার যেটা খুঁজে পাওয়া গেল মানে ফাইব্রোমায়ালজিয়া, এটা কিন্তু একেবারে সহজ ওষুধ মানে সহজ অসুখ নয় আর কি। মানে এটা চিকিৎসাও মোটামুটি দীর্ঘমেয়াদী এবং অনেকগুলো বিষয় আছে তাতে, তার মধ্যে এবং ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, এটা কি পুরোপুরি সেরে যায় চিকিৎসার পর? দেখুন, ফাইব্রোমায়ালজিয়া পুরোপুরি সেরে যাওয়াটা ডিফিকাল্ট, আচ্ছা, এবং এটা ফ্যামিলিতে রান করে, জেনেটিক হয়। আচ্ছা, মানে যে ফ্যামিলিতে ফাইব্রোমায়ালজিয়া আছে তাদের পরবর্তী জেনারেশনে ফাইব্রোমায়ালজিয়া হওয়ার চান্স একটু বেশি থাকে। আচ্ছা, মানে এটা জেনেটিক হতে পারে আর কি, হতে পারে। আচ্ছা, এই যে আপনি চিকিৎসা ব্যবস্থার কথাগুলো বললেন, সেটা হচ্ছে ওই নার্ভের ইনজেকশন দেওয়া, বা এই যে ড্রাই নিডলিং, বা এই যে অ্যানেস্থেসিয়ার যে একটা প্রসেস, যেগুলো এগুলো তো অ্যাডভান্স ট্রিটমেন্ট। এগুলো কি আমাদের কলকাতাতে মানে পসিবল, নাকি এটার জন্য বাইরে যেতে হবে? অবশ্যই এগুলো কলকাতায় হয়, আমি করেছি আচ্ছা, বহু পেশেন্টের, এবং এটা ডে কেয়ার প্রসিডিওর এগুলো। মানে আপনি সেম ডেতে হসপিটালে ভর্তি হলেন বা মানে ক্লিনিকে ভর্তি হলেন, সেম ডেই আপনি আবার প্রসিডিওর করে বাড়ি চলে গেলেন। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। তাহলে মোটামুটি বোঝা গেল ফাইব্রোমায়ালজিয়া যদি হয় তাহলে তার কি কি লক্ষণ এবং এর চিকিৎসা কি। ফাইব্রোমায়ালজিয়া নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল, আশা করি আমরা তার উত্তর দিতে পারলাম। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ম্যামের ক্লিনিকের নাম্বারও আমরা দিয়ে দিলাম, সেখানেও আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।